পশ্চিম জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক শ্রীযুক্ত রতন দাস, 17 নম্বর এবং 19 নম্বর কেন্দ্রে আমাদের প্রার্থীদ্বয়, আপনাদের সকলেরই সুপরিচিতা শ্রীমতী ফুলন ভট্টাচার্য এবং আপনাদের সকলের স্নেহের অপূর্ব দেববর্মা, এবং আজকে এই সভায় উপস্থিত এই এলাকার শুধু অভিভাবিকাবৃন্দ, সজ্জন মণ্ডলী এবং দূর থেকেও যারা আমাদের আলোচনা শুনছেন, এই এলাকার সমস্ত নির্বাচক মণ্ডলীকে আমি আমাদের পার্টির তরফ থেকে, আমাদের রাজ্যের বামফ্রন্ট কমিটির তরফ থেকে, আমাদের এই দুজন প্রার্থী তাদের তরফ থেকে এবং আমার তরফ থেকেও নমস্কার, প্রণাম এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা, আমরা এখানে এসেছি কেন? পুনরায় আমরা বামফ্রন্টকে শুধুমাত্র এই আগরতলা পৌর নিগমে নয়, যেখানে বহু লড়াই করে প্রার্থীদের আমরা টিকিয়ে রাখতে পেরেছি, এই নিগম সহ আরো 12টি নগরে সর্বত্র বামপন্থী প্রার্থীদের পুনর্নির্বাচিত করার জন্য বা বিজয়ী করার জন্য আমরা আবেদন জানাতে পেরেছি। নির্বাচন এটা যে ধরনের নির্বাচনই হোক, সমস্ত নির্বাচনই খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন শুধুমাত্র কোন প্রার্থী বা প্রার্থীকে নির্বাচিত করে না। নির্বাচন আমাদের দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, তার মধ্যে একটা সর্বোচ্চ রাজনৈতিক বা উন্নততর রাজনৈতিক চর্চা একটা প্রক্রিয়া। তার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি বা নির্দলীয় প্রার্থী হন, যে কি উপায়ে, কোন পন্থায়, কোন নতুন চিন্তাধারায় দেশকে, রাজ্যকে, নগরকে, সমাজকে সব দিক থেকে আরো সমৃদ্ধ করে তুলবে। ভোট তো পরে, এরকম রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে জনগণ নির্বাচক মণ্ডলীর সেই সুযোগ পায়। আমাদের রাজ্যে এই পরিবেশ আজকে নেই। আপনারা শুনেছেন 7টা নগরে এরকম ভোট চাওয়ার জন্য প্রার্থীদেরকে ঘরে ঘরে যাওয়ার সে সুযোগ তো দূরে থাক, তাদেরকে এসডিএম অফিসে পৌঁছতে দেওয়া হয়নি। শাসক দল এবং সরকারের বলা যেতে পারে তাদের অদৃশ্য মিতালিতে গণতন্ত্রকে জবাই করা হয়েছে। 13টা নগরেও যে নির্বাচন হচ্ছে, এখানেও কনটেস্টটা হয়নি। এই আগরতলা পৌর নিগমে আপনারা জানেন, আমরা বামপন্থীরা 51টা কেন্দ্রেই আমাদের প্রার্থীপত্র আমরা জমা দিয়েছিলাম। এমন পরিস্থিতি তৈরি করা হলো, 5 জন প্রার্থী তাদের জান মাল, জীবন জীবিকা
ইত্যাদি এমনভাবে তাদের সামনে এমনভাবে ভীতির পরিবেশ তৈরি করা হলো, তারা টিকতে পারলেন না, বাধ্য হলেন তাদের প্রার্থীপত্র দিতে। বাকি 46টা কেন্দ্রেও আজকে আমরা এখানে যেরকম ভাবে পথসভা করছি, এরকম সর্বত্র করা যাচ্ছে, এরকম ঘটনা না। শুধু এই আগরতলা পৌর নিগমে না, ধর্মনগর থেকে শুরু করে সাবরমতি সর্বত্র আজকেও সকালবেলা সকাল 8 ঘটিকায় আমাদের একজন প্রাক্তন বিধায়কের নেতৃত্বে মহিলা প্রার্থী প্রচারে বেরিয়েছেন। দিন দুপুরে আমাদের প্রাক্তন বিধায়ক এবং সেই মহিলা প্রার্থীকে গুরুতর আহত করা হয়। প্রতিদিন করছে। যাই হোক বন্ধুরা, যে সুযোগ আমরা আজকে এখানে পেয়েছি, আমরা কেন ভোট চাই, কেন বামপন্থীদেরকেই যে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন করি। পৌর বা নিগম বা পৌর পরিষদের নির্বাচন, এই নির্বাচন ক্ষেত্রগুলো কোথায়? আগরতলা আমাদের রাজধানী শহরে বা কোন জেলা কেন্দ্রে বা মহকুমা কেন্দ্রে বা এরকম দু একটা জেলা বা মহকুমা কেন্দ্র না হলেও আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ কোন জনপদ, সেগুলোকে নিয়েই হয় নগর পঞ্চায়েত বা পৌর পরিষদ করা হয়েছে। নগর মানে গ্রাম থেকে এখানে শুধু লোক সংখ্যা একটু বেশি আছে, দালান বাড়ি রাস্তা ঘাট ইত্যাদি গ্রামের তুলনায় একটু বেশি সংখ্যক, এটাই শুধু পার্থক্য না। নগরগুলি হলো রাজনীতির কেন্দ্র, সংস্কৃতির কেন্দ্র, অর্থনীতির কেন্দ্র, শিক্ষা স্বাস্থ্য অর্থাৎ সভ্যতার বিকাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো খুব জরুরি, তার কেন্দ্র। তো সেই জন্য এই নগর নির্বাচন এটা সারা রাজ্যকে না নিয়ে হলেও রাজ্যের সমস্ত ভোটারকে নিয়ে এই নির্বাচন না হলেও, যেহেতু এই কেন্দ্রগুলি হল রাজ্যের সার্বিক বিকাশের জন্য কেন্দ্রস্থল, সেহেতু এই নগর পরিচালনা সেখানে যদি সেরকম যারা দায়িত্ববান, সংবেদনশীল, পরোপকারী, যাদের ভবিষ্যতের জন্য সেরকম দিশা আছে, দায়িত্ববান ব্যক্তিত্ব এবং জনগণের সুখ দুঃখ কষ্ট নিয়ে লড়াই করার যাদের মানে অতীত আছে, সেরকম লোকরা যদি তাদেরকে আমরা দায়িত্ব যদি পৌঁছাতে না পারি, শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলেন, ছলনা করেন, হঠাৎ করে তাদের কথা শুনে যদি আমরা ভোট দিয়ে ফেলি, তাহলে কোন নগর কেন, কোন রাজ্য বা কোন রাষ্ট্র তাকে সমূহ বিপদে পড়তে পারে। আজকে আমাদের এই দেশ ভারতবর্ষ, আমাদের এই রাজ্য এই ত্রিপুরা এবং এই রাজ্যের আরো নানা এরকম নির্বাচনী প্রতিষ্ঠানগুলো, আমরা সেই চিত্রগুলো আমরা দেখছি। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা
তার কিছু কিছু বৈশিষ্ট্য বা কিছু কিছু তার চিত্র এখানে তুলে ধরেছেন। আমাদের দেশে যেমন 2014 সালে যে এই বিজেপি সরকার এসেছিল, এই দেশের মানুষকে কত মিষ্টি, কত সুন্দর জনমুখী প্রতিশ্রুতি দেশের যারা অন্নদাতা সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের আয় দ্বিগুণ করা হবে, বছরে 2 কোটি করে, 5 বছরে 10 কোটি বেকারের চাকরি হবে, জিনিসপত্রের দাম একদম নিচে নামানো হবে। আমাদের দেশে এর আগে সরকারের সময়তে যে সমস্ত দুর্নীতি ইত্যাদি হয়েছিল, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চলে গিয়েছিল, এগুলো বিদেশ থেকে নিয়ে এসে দেশের মানুষের প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রেতে দেশে একটা নতুন যুগের সূচনা হবে। আজকে এগুলো বলার জন্য আমি এখানে আসি, কিন্তু খুব সংক্ষেপে যদি বলি, আজকে আমরা কি দেখতে পাই? গত 7 বছরে, তার আগে দেশ খুব ভালো চলছিল, দেশের খুব বিকাশ হয়েছিল, এই দেশের মানুষ তাদের জীবন জীবিকা খুব নিরাপদ ছিল, কথা বলবো না, কিন্তু গত 7 বছরে 2014 সালের আগে যে একটা স্থিতিশীলতা ছিল, আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান জনগণের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যেটা ভোগ করছিল, আজকে একদিক থেকে অর্থনৈতিক দিক থেকে যেমন এই দেশকে সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হয়েছে, আরেক দিক থেকে আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র, আমাদের মানবাধিকার, কথা বলার অধিকার, আমাদের স্বাধীনতার স্বপ্ন, আমাদের সংবিধান যে সমস্ত স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, এগুলাকে পিলে পিলে একটা একটা করে আজকে প্রায় পিষে মারা হচ্ছে। কোথায় কোথায় এই দেশের মানুষকে যারা সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ প্রকাশ করছেন, তাদের ব্যর্থতা তুলে ধরছেন, তাদের নীতি সমালোচনা করছেন, তাদের বিরুদ্ধে সে ব্রিটিশ আমলের দেশদ্রোহী আইন বা যারা সন্ত্রাসবাদী, তাদের বিরুদ্ধে যে আইন ব্যবহার করা হয়, ইউএপিএ ইত্যাদি ব্যবহার করা হচ্ছে এই রাজ্য থেকে। আপনারা দেখেছেন বহিরাজ্যের সাংবাদিকরা এসেছেন, মহিলা সাংবাদিক, বাচ্চা বাচ্চা মেয়ে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, এ রাজ্যের দিন উপরে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়, সর্বভারতীয় রাজনৈতিক দলের অফিস পুরানো হয়, পত্রিকা মিডিয়া হাউস চালিয়ে দেওয়া হয়, সাংবাদিকদের পেটানো হয়, একটা আসামি ধরা পড়ে না, তাদের বিরুদ্ধে একটা কেস হয় না। আর ত্রিপুরায় যে ঘটনাগুলি ঘটে চলেছে, সেই আগুনের ছবি, ধ্বংসের ছবি, যখন সেগুলো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক তোলা হয়, এদের বিরুদ্ধে এই সমস্ত আইন প্রয়োগ করা হয়। গত 7 বছরে, অর্থাৎ যদি ভুল লোককে আমরা তার হাতে ক্ষমতা তুলে দিই, যে এই যে অবক্ষয়ের রোগ, ধ্বংসযজ্ঞ, একদিক থেকে না আমাদের জীবন জীবিকা, আমাদের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আজকে সবকিছু
সন্ত্রাসী আক্রমণের মুখে তদনুরূপ একটি রাজ্য। এগুলো এত কথা বলার দরকার নেই, এগুলো যদি আমি বলি আপনাদেরকে ছোট করা হবে। আমার আগের বক্তা বলেছেন যে 2018 সাল বিজেপির প্রতিশ্রুতিতে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে ক্ষমতা এনেছেন। হ্যাঁ, এটা ঠিক, লিখিত পরিতভাবে ঠিকই তো বিজেপির প্রার্থীরা জিতেছেন, তাদের 36 জন এমএলএ। কিন্তু আমি একটু শুধরিয়ে দেব, ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপির কথা শুনে ভোট দেয়নি। ত্রিপুরা রাজ্যের মানুষ ভোট দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18 ইংরাজি নির্বাচনের আগে 1 বছর আগে থেকে ত্রিপুরায় আসতে শুরু করেছেন তিনি। আমাদের সাথে যখন রাজভবনে দেখা হয় বা দিল্লিতে গিয়ে আমরা তার দরবারে বা তার মন্ত্রিসভার কোন মন্ত্রীর সাথে দেখা করি, সৌজন্যের খাতিরে বলতে বাধ্য হন, শুধু সৌজন্য বললেও ভুল হবে, বাস্তবের খাতিরে। কারণ ত্রিপুরা রাজ্য ভারত সরকারের যে এই মোদী সরকার আসার আগে এই দেশের বিভিন্ন রাজ্যের আর্থ সামাজিক কাঠামো, সেগুলোর যে বিশ্লেষণের জন্য, পরিমাপের জন্য, পরিকল্পনার জন্য যে সংস্থা, তার নাম ছিল পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন। তার সমস্ত বিচারে ছোট্ট ত্রিপুরা রাজ্য হলেও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, গ্রামোন্নয়ন, শহরোন্নয়ন, পশ্চাৎপদ অংশের মানুষের তাদের জন্য কর্মসূচি, মহিলা, শিশু, তাদের জন্য যে সমস্ত প্রোগ্রাম, পড়াচ্ছ আকাশচুম্বী আমাদের দালানবাড়ি নেই হয়তো, বা বড় সমুদ্র বন্দর বা বিমানবন্দর নেই হয়তো, বা কিন্তু গড়পড়তা মানুষের কল্যাণে বামপন্থী সরকার যা করেছে, এই যোজনা কমিশন এটাকে স্বীকার করতে বাধ্য হবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যেহেতু এই যোজনা কমিশন, তার মধ্যে একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থাপনা আছে, ভারত সরকারের অর্থ বন্টনে বা পরিকল্পনা গ্রহণে রাজ্যগুলোর মতামত দিতে হয়। সাংবিধানিক ভাবে সে কাঠামো তৈরি করা হয়েছে। মোদী সাহেবের সেটা পছন্দ নয়, তাই তিনি তার পছন্দ নয় যা কিছু গণতান্ত্রিক, কাজেই সেটাকে ভেঙে দাও করা হলো নীতি আয়োগ। এই নীতি আয়োগের বিচারেও ত্রিপুরা রাজ্যের যে সাফল্য, এটাকে খাটো করতে পারে। তাই ত্রিপুরা রাজ্য কিভাবে তারা এখানে তাদের পা ফেলবেন, এই জন্য ব্যবস্থা করা হলো। এখানে আসলেন, কি বললেন, একবার শুধু বিজেপিকে, তার দলকে সুযোগ দিন, এ রাজ্যে সবকিছু ডাবল হবে, ডাবল ইঞ্জিন সরকার হলে সব বিকাশ হবে, কর্মসংস্থান বা গ্রামোন্নয়নে, শহর উন্নয়নে, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে, সমস্ত কিছুতে আজকে 44 মাস এই সরকার, আজকে 44 মাস দিল্লি তো তাদের সরকার রয়েছে,
একই কায়দা করে দ্বিতীয়বার সরকার এসছে। আমাদের অভিজ্ঞতা কি বন্ধুরা? আপনার যে আগরতলা শহরের মানুষ, এই আগরতলা শহর, এখানে রাস্তাঘাট, যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, এটা এলিমেন্টারি এডুকেশনই হোক বা হায়ার এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন, এই ৪৪ মাসে নতুন কোন সংযোজন হয়েছে? নাগরিক পরিষেবায় নতুন কোন মাত্রা যুক্ত হয়েছে? কিচ্ছু হয়নি। এটা শুধু আগরতলা শহরে না, গোটা ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের প্রায় ১১শত ওই এডিসি এলাকার ভিলেজ কমিটি বা নন এডিসি এলাকার গ্রাম পঞ্চায়েত কোথাও হয়। কিন্তু আমরা পত্র পত্রিকায়, আপনারা আগরতলা শহরের সচেতন মানুষ, প্রায় প্রত্যেক বাড়িতেই একটা, দুটা, তিনটা করে পত্রিকা যায় সকালবেলা, প্রভাতী পত্রিকা। এই সরকার আসার প্রথম ২-৩ বছর বা শুরুর দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে যান, মন্ত্রীরা দিল্লিতে যান, তো যাবেনই, দিল্লি তো যেতেই হবে, আমরা থাকতেও আমরা যেতাম। যেহেতু তাদের দলের সরকার, স্বাভাবিক এখান থেকে টেলিফোন করে দিলেন, একই দিনে ১ ডজন মন্ত্রীর সাথে সাক্ষাৎকার পাওয়ার কোনো কঠিন ব্যাপার না। সেখানে মন্ত্রীর চেম্বারে গিয়ে ছবি পরদিন পত্রিকায় ফলাও করে খবর বেরোয়, পত্রিকা যখন খবর পাবে ছাপবে সব। মাননীয় মুখ্যমন্ত্রী এক দিল্লি যাত্রায় ৫০০, ৭০০, ৮০০, ১০০০ টিএসআর এর ১ ব্যাটালিয়ন, ২ ব্যাটালিয়ন, ৩ ব্যাটালিয়ন আসছে। অমুক মন্ত্রকের এত সুযোগ আসছে। কোন রিসার্চার যারা গবেষণা করেন, সেই ২০১৮ মার্চ থেকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দিল্লিকে যতগুলি প্রজেক্ট এনেছেন বা টাকা স্যাংশন করিয়েছেন যদি যোগ করেন, এই অঙ্ক নাই করে ১০,০০০ কোটি টাকা এড়িয়ে যাবে, হয়তো আরো বেশি হবে। যদি তাই হয়, টাকা যদি রাজ্যে আসে, বা কোনো ব্যক্তিও যদি মনে করুন কেউ একটা লটারি পেয়ে দেয় হঠাৎ করে, সে ব্যক্তি তার চেহারায়, তার বৈভবে, তার আচার আচরণে একটা প্রতিফলন ঘটে। তো এই রাজ্যে এত হাজার কোটি টাকা আসলো, এরপর তো এই যে আবার নির্বাচন হবে ২০২৩-এ, মন্ত্রীদের আনাগোনা শুরু হয়ে গেছে। গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে গড়ে ১০ থেকে ১১ জন করে মন্ত্রী এসছে, অনেক কথা বলছে। তার চিহ্ন কোথায়? ২০১৮ ইংরাজি সে ভোটের আগে যে ভীষণ ডকুমেন্ট তারা ছেড়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি আপনাদের প্রধানমন্ত্রী, দেশের ১৩০ কোটি মানুষের, আমাকে বিশ্বাস করুন, আমি ওয়াদা করছি। প্রয়াত অর্থমন্ত্রী অটল, এই তৎকালীন যে অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি সাহেব, তিনি অসুস্থ তখন আমাদের ত্রিপুরাতে যখন নির্বাচনী প্রচার চলে, এইমসে ওনাকে হাই ডোজ ইনজেকশন পুশ করিয়ে তুলে নেওয়া হলো। একবার অন্তত এখানে এসে ওই রবীন্দ্র ভবনের বড় হলে বুদ্ধিজীবীদের নিয়ে বলান যে আমি অর্থমন্ত্রী ত্রিপুরার জন্য তোমার অর্থের অভাব হবে না। আজকে এই ৪৪ মাসের সে অর্থগুলো কোথায়? কোথায় সে প্রকল্প? গত ৪৪ মাসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা কি শহর কি গ্রামের যত পিতা কেটেছেন, পূর্বতন বামপন্থী
সরকারের সময়তে শুরু করে যাওয়া সমাপ্ত, এগুলো কাজ শেষ হয়েছে। তার বাইরে বলুন দু একটা এরকম প্রকল্প ছাড়া আর কোন নতুন প্রকল্প হয়েছে কিনা, কাজ শেষ হয়েছে কিনা বা শেষ হবে কিনা, কোন আছে কিনা, কিচ্ছু নেই। সেই জন্য বলছি, যদি আমরা এরকম নির্বাচনে যদি সেরকম যে দায়িত্বশীল, দায়বদ্ধ, পরীক্ষিত মানুষকে যদি আমরা ঠিক মতো ভোট দিতে না পারি, তাহলে রাষ্ট্রকে, জাতিকে, রাজ্যকে, দেশকে ভুগতে হয়। আজকে আমরা ভুগছি। এই যে নোটবন্দি কথা শুনলেন, যে নোটবন্দি 5 বছর হল, করোনা ভাইরাসে এটা মোকাবেলার নামে লকডাউন, আনলকে কিভাবে এই দেশের শিল্প, কর্মসংস্থান ধূলিসাৎ হয়ে গেল। আর সেই জায়গায় এগুলো মেরামতের কোনো প্রশ্ন নেই, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কোনো যে উদ্যোগ তাদের নেই। আমরা দেখছি ক্রমশ পুরো দেশটাই বিক্রি করার একটা উদ্যোগ সেখানে চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের এই রাজধানী শহর, এই আগরতলা, তার পরিচালনার জন্য যে নিগম, সেখানে যদি যোগ্য ব্যক্তিদের যদি আমরা তার দায়িত্ব তুলে না দিই, তাহলে কি হবে? আবার সেই অনুশোচনায় ভুগতে হবে, কপালে হাত দিয়ে বসে থাকতে হবে। এই ঘটনা যে ত্রিপুরাজ্যের মানুষ এটা বুঝছেন, বুঝতে শুরু করেছেন। আপনি শহর কি গ্রাম, যেখানেই যান, মানুষকে প্রশ্ন করুন, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই কথাগুলি বলে দিচ্ছে। কাজেই শাসক দল তারা ভোটকে ভয় পায়, নির্বাচনকে ভয় পায়, এবং সে কারণে শুধু এই নগর নির্বাচন না, তার আগেও এই যে পঞ্চায়েতের উপনির্বাচন গেল, সাধারণ নির্বাচন গেল, 2019-এর লোকসভা নির্বাচন, এডিসি নির্বাচনও চেষ্টা করা হয়েছিল, পারেনি, জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা এই যে এদের যে অপকর্ম থেকে শিক্ষা নিতে চায় না, তাই বাহুবল প্রয়োগ করে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে প্রশাসনের একটা ছোট্ট অংশ যারা উপরতলায় বসে আছেন, এদের সাথে অবৈধ বিতালি করে কিভাবে জনগণের অধিকার কেড়ে নেওয়া যায়, আজকে স্বীকার করছে। তো বন্ধুরা, আমি আবেদন জানাবো, এই নির্বাচনে শুধুমাত্র আমাদের প্রার্থীদের পুনর্জয়ী করা না, পুনর্নির্বাচিত করা না, সামগ্রিকভাবে এই ধ্বংসলীলাকে রুখতে হবে। আজকে দিল্লি থেকে তো সারা দেশ ঘোষিত হচ্ছে, আজকে রাজ্য থেকেও আমাদের দেশের, এই রাজ্যের 37 লক্ষ মানুষ আমরা প্রায় প্রতিদিন নিষ্পেষিত হচ্ছে। শুধু আমাদের অধিকার কেড়ে নেওয়া না, কিভাবে এই সরকার নানাভাবে নতুন কোন আয়ের সুযোগ নেই, কোন কর্মসংস্থান নেই, কোন বিনিয়োগ নেই, কিন্তু আমাদের আয়ের উপরে ভাগ বসাচ্ছে। আগরতলা শহরের মানুষ, আপনারা প্রায় বাড়িতে পিএনজি পাইপ লাইনে যে রান্নার গ্যাস আছে, সিএনজি গ্যাসের দ্বারা দিয়ে অটো চলে, গাড়ি চলে, উত্তর পূর্বাঞ্চলে আর কোন রাজ্যে এটা নেই, আমাদের রাজ্যে শুধু আছে।
ব্যবস্থা আমরা করেছি। এই সরকার আসার পর গত 44 মাসে এগুলোর প্রায় 50% দাম বাড়িয়েছে। আপনি সিএনজিতে আপনার অটোতে গ্যাস ভরান, আপনার গাড়িতে গ্যাস ভরান, আপনি মাস শেষে পাইপলাইন গ্যাসের বিল দেন, আগের বিলের চেয়ে 1.5 গুণ বা তার চেয়ে বেশি। কেন? এই গ্যাস তো আমাদের ওই বম্বে হাই থেকে আনতে হয় না, আরব থেকে আনতে হয় না, আমার মাটির তলার গ্যাস পাইপলাইনের সুতা চলে এসছে সিএনজি স্টেশনে। কোন রিফাইনারি এই পরিশোধনের প্রয়োজন হয় না, কেন দাম বাড়াতে হবে? বলছে সরকার ডেভেলপমেন্ট শেষ, ডেভেলপমেন্টাল ট্যাক্স, তার সাথে প্রপার্টি ট্যাক্স, যারা ব্যবসা করেন লাইসেন্স করেন তার লাইসেন্সের ফি 10-20% যদি বাড়ে, এটা একটা লেজিটিমেট একটা ব্যালেন্স থাকে। এই লাইসেন্স গুলোর ফি 100 গুণ, 200 গুণ, 300 গুণ অব্দি বেড়েছে। কেন্দ্র থেকে তো টাকা আসে না, রাজ্যের মানুষের পকেট টাকা হচ্ছে, কিন্তু এই টাকায় নতুন কোন প্রকল্প নেই, নতুন কোন পরিষেবা নেই, নতুন কোন নেই। আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে যান স্কুলে, সেখানেও ফি, অসুস্থ হলে যান হাসপাতালে, সেখানেও ফি, এবং আগামী দিনগুলোতে অন্যান্য সমস্ত পরিষেবায় এমনকি চলার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। এটাই আজকে সীমাবদ্ধ করা হচ্ছে। তাহলে আমাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে কেন? এবং সেই টাকাগুলোর সদ্ব্যবহার হয় না কেন? এইভাবে গত 44 মাস এই রাজ্যের মানুষের পকেট কাটা আর মুষ্টিমেয় অংশের মানুষের হাতে সব চলে যাচ্ছে। এগুলাকে বন্ধ করার জন্য এই নির্বাচন, এটা একটা হাতিয়ার, গণতান্ত্রিক হাতিয়ার। এর মধ্য দিয়ে শাসক দলকে, সরকারকে বোঝাতে হবে এইভাবে জনগণকে ঠকানো যায় না, প্রতিবাদী মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করা যায় না, মানুষের সমস্ত অধিকারকে লুপাট করা যায় না। তাই এরা সমাজ গুনছে। এই জন্য মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে বিধায়ক মহোদয়কে বলতে হচ্ছে, বিরোধী দলের প্রার্থীদেরকে প্রচার করতে দিও না, হাজারে হাজারে ভোট ডালতে হবে। ভারতীয় জনতা পার্টির হাতে অর্থের কোনো অভাব নেই, শাসক দলের হাতে। এদের অসংখ্য পোস্টার, অসংখ্য ফ্ল্যাক্স, পত্রিকাগুলো তাদের কেনা বিজ্ঞাপন দিয়ে দল দল বিজ্ঞাপন ছাপতে পারে। তারপরও আমরা বিরোধী দল, বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী বামপন্থীরা, আমরা 2-4টা পতাকা লাগাই, 2-4টা প্রচার শব্দে আমরা ওই আনাচে কানাচে একটু বসাই। এটা সহ্য হয় না। একটাই কারণ, জনবিচ্ছিন্নতা। কারণ সত্য তারাও ভালো বুঝছে। এরকম একটা পরিস্থিতিতে আজকে ভোট হচ্ছে। এই ভোট শুধুমাত্র নগরে বা পৌরসভাগুলোতে পুনর্বার বামপন্থীদের নির্বাচিত করার ভোট না। এই ভোট রাজ্যে যে গণতান্ত্রিক বাতাবরণ, সংস্কৃতির বাতাবরণ, যে ঐতিহ্য ছিল, যা হারিয়ে গেছে, এটাকে পুনরুদ্ধার করার ভোট। এই জন্য যে আমাদের প্রার্থী এখানে দুজন, আপনাদের সকলের পরিচিত, শ্রীমতী পুলন ভট্টাচার্য, সুলেখিকা, সুবক্তা, সংস্কৃতিমনা এবং সর্বজন শ্রদ্ধেয়া। গত 5টি বছর যখন নানা রকমের অসুবিধা হয়েছে, মানুষ ডাকার আগেই তারা কিন্তু উঠে গেছে। পাশের কেন্দ্রে আমাদের প্রার্থী অপরূপা গত
ব্লক হয়ে যায়, যারা ময়লা সংগ্রহ করে শ্রমিক ভাই বোনেরা সময় মতো আসেন না, অপরূপাকে ফোন করা গেছে দৌড়ে চলে আসে। প্রায় সময় তাকে আমি দেখি রাস্তার উপরে কোমরে তার উন্নাটা বেড়ে ভলান্টিয়ারি করছে। আমি মাঝে মধ্যে তাকে ঠাট্টা করি, অপরূপা তুমি তো ভলান্টিয়ার না, তুমি তো কাউন্সিলর। আমার মনে হয় অপরূপার যে কাউন্সিলর এটা মনেই থাকে না। বামপন্থীরা যারা জনগণের প্রতি দায়বদ্ধ তারাই পারে এরকম পরোপকারী নিঃস্বার্থে মানুষের জন্য কাজ করতে পারে, মানুষের জন্য দাঁড়াতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন সারা ত্রিপুরা রাজ্য শাসক দল এই রাজ্যটাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে, গণতন্ত্র হরণ করে অধিকার কেড়ে নিয়ে কথা বলার সব সুযোগ বন্ধ করে দিয়ে, এমনকি প্রশাসনকে ভোতা করে দিয়ে, আমাদের কাছে এই ভোট একটা সুবর্ণ সুযোগ শাসক দলকে শিক্ষা দেওয়ার জন্য এবং আগামী দিনের সেই অন্ধকার ভেদ করে নতুন যে আলোর উৎস সৃষ্টি করার জন্য। আমাদের আগরতলা শহর একটা সময় আমরা যখন ত্রিপুরা রাজ্যের বাইরে যেতাম, আমাদেরকে জিজ্ঞেস করতো আগরতলা ত্রিপুরা কাহা, ये क्या गुवाहाटी के पास न पश्चिम बंगाल का बगल में, কোথায় আমাদের অবস্থান কেউ জানতো না। পশ্চিম বাংলার মানুষ আগরতলার সাথে আগরতলাকে মিলিয়ে ফেলতেন। সে আগরতলা 25 বছরের বাম শাসনে জনগণকে নিয়ে যে বিকল্প কর্মসূচি আমরা এখানে রচনা করেছি, আমাদের যে জনজীবনের সমস্ত ক্ষেত্রে উন্নয়নের যে কর্মসূচি আমরা নিয়েছি, তার সাফল্যের কারণে সারা দেশের কাছে শুধু না, সারা পৃথিবীর কাছে আমাদের সেই পরিস্থিতি সেখানে গেছে। সেই আগরতলা আজকে আবার বাই ত্রিপুরাজ্য এটা একটা অপরাধ নগর হিসেবে চিহ্নিত হচ্ছে। কখনো ওই মাননীয় হাইকোর্ট কানমলা দিচ্ছে আইন শৃঙ্খলার কারণে, আবার কখনো সুপ্রিম কোর্ট কানমলা দিচ্ছে একই কারণে। এখানে গণতন্ত্র নেই, বিরোধীদের কথা বলার অধিকার নেই। এখানে প্রতিদিন রাস্তার আশেপাশে বেওয়ারিশ অপরিচিত মানুষের লাশ পাওয়া যাচ্ছে, এই জায়গায় চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আগরতলা তার যে সম্মান পুনরুদ্ধারের জন্য, তার গরিমা পুনরুদ্ধারের জন্য এই ভোটটি ব্যবহার করে। আমি দু চারটা কথা কর্পোরকে বলতে চাই। আশেপাশে আমাদের কর্পোরবাসী অনেক পরিবার এখানে আছে, সেই কারণে তাকবু খরাব নরগত সাইমানো তাই সাউদক্তময় তিনি আগুলিনি আগরতলা পৌর নিগম আগুলি লগে তাইবু পৌর পরিষদ নিয়ে চংমারি নাই তাকলাই নিতে চংমারে আবো তাই বেশিমানি লাগই সাব চালন নাই বরং চংমানি লাগই সিমি এই চংমারি লগে দুইশো মানুষ আবশ্যক দেওয়া দেখা যিনি ত্রিপুরা হস্তেও ভারতীয় জনতা পার্টি তাই আইপিএফ কে 44 রাষ্ট্র কাঙ্গদের এই ত্রিপুরা রাজ্য নিয়ে লোকরণ্য থকবই ভীষণ ডকুমেন্ট তাই ত্রিপুরালেন অবক খাইনা হিলইতে বাচ্চা বড় সংখ্যা থামনাই 44 মাস
চিনি একটি পড়া হাসতে না পড়া অরকে চলিত মানে তিনি যে মুখাম কুসুকং মানে তিনি ত্রিপুরা রাজধানী তিনি ত্রিপুরা সারক বা ত্রিপুরা সায়া যত বড় যে ধ্বংস খাই কোথালাই দं মানে আপনার বিভাগ তিনি বড় সবাই চলো যে ইমাম খুনং মানে ভীষণ ডকুমেন্ট 299টা প্রতিশ্রুতি খাইজান নাই বা পালিজান নাই গাইসা বানাউনিয়া সিনে শ্রমনাই রক স্টুডেন্টস রক পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রি মেট্রিক স্কলারশিপ নিলাবে থাঙ্গাই হাতিবার গাইসা গোর্খা বস্তি ও ট্রাইবেল का डायरेक्टर থাঙ্গই দন্ডারি দল খরক সবরা করবে মালাই নাই থাঙ্গাই 44 মাস কোন চাকরি লাংদা কিয়া লাংদা খানো তিনি বরং লেবাবে রিজার্ভেশন তো মানি কি সরকার মানিয়া বরং মিয়াও খালি বিশ্বা মুন্ডানি আজাই মানি সাল বা থৈলি মানি সাল পালিলাইও आदिवासी नेता आइकन हिनई ये बीजेपी सरकार ये जे एडीसीओ और चंगमारी उखा टोटल एडीसी काउंसिल भाईका परम रामरिया एडीसी ने विलेज काउंसिल संपादक किया बीजेपी ने जरा समूसितला तांगलायरा और संविधान या करोई बेवक सैलाना नहीं कभी पता करो ये वोट एडीसी ने वोट किया था ये वोट ये त्रिपुरा हस्तियों ताई वैश्या गणतंत्र तुगुनानी तांकसम तुगुनानी सब बुकुम बरारा बात कुबुन गरम निचे माथाय अधिकार अबनो त्रिपुरा तुगुनानी बारोई ये वोट दसुन संगठन और मुखा बीजेपी आईपीएफपी याकारिगो ताई कैसा दल बड़ा अगरतला पौर निगम पाइथामना टाइबरी बसाता त्रिपुरा माथा पटे नराइसे अस्का काइबासी दबसाखा है अधिकारतम त्रिपुरा माथा ठीक बसाई मानो लोकसभा बसाई मानो विधानसभा बसाई मानो আগরতলা পৌর নিগম বসাই মানো তাই পুরো পৌরসভা বসাই মানো আবতো এই কোন তত্ত্ব এটা তত্ত্ব করো অরভূত বসা হই ত্রিপুরা প্রশাসন দিয়া ওকে ডাক্তার চাই না কিন্তু যারা বিগলা খাংরা বড় বরংনি ভোট সবাই নঙ্গতে খাগি থাঙ্গো তোমাম নাই নং ভারতীয় জনতা পার্টি নামা খাই নাই ये भारतीय जनता पार्टी इनी एडीसी नी एम्पावरमेंट 125th कॉन्स्टिट्यूशन अमेंडमेंट बिल अवनो बिशिबा कतारे पार्लियामेंट ये भारतीय जनता पार्टी त्रिपुरा ट्राइबल एरिया ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल ना तालसेनी अंखा चंगमरे अंखा माने बागै उनो राम पिसारिया विलेज कमिटी ना सामन डांगरिया बरंग जदि इनडायरेक्टली चुमाओ तुमांगनाय नुगे पिप्रासा थानसा नुगे इमाम कुनोगो ओ इमाम सबाय दांनाय काजि ताखपुरा एक कृष्णनगर बा আগরতলা পৌর নিগম তিনি বুকুংবাড়া তিনি ট্রাইবেল যারা ভোটার তন্মায় বড় তত্ত্বনি থানি নাম কইও হাইদি যে গণতন্ত্রের শত্রু উন্নয়নের শত্রু তন্ত্র সংজ্ঞা যারা কেবেন খেলাই নাই বরং প্রাসরণী লাগই একমাত্র সিপিআইএম বামফ্রন্ট বরং খাই কোনো গুরুত্ব
बामफ्रोमनि चिन्ह दंनाय अर भोट्रि खोख्लाय खेरानि बागै जत्तन कयै दाइबाइसा जत्तन खुलुमनाय आफारै आनिकर परमथाखा सबाइके नमस्कार खुलुमखा इनकलाब जिंदाबाद। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.